আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের ভারতীয় দূতাবাসে হাই কমিশনার প্রণয় ভার্মা যাওয়ার পরে দীনেশ ত্রিবেদী, ভারতীয় রাজনীতিবিদ এবং ব্যতিক্রমীভাবে ভারতীয় রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে এসেছেন এবং সেই ভূপেন হাজারিকার লাইনগুলোকে তিনি নিজের মতো করে কোট করে দুটা কথা বলেছেন, একটুখানি শুনে নেবেন আপনারা। আমি বাংলাদেশে এসেছি, ওটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে রিসার্চ সব বললে আমার সব মাথায় আসে। এখন এই যে ভূপেন হাজারিকার সেই গানের লাইন দুই বাংলা মিলেই তো, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখের দুই জলের ধারা, মেঘনা যমুনা, সেখান থেকে ভূপেন হাজারিকা বলেছিলেন একই আকাশ একই বাতাস বা দুয়েল কোয়েল পাখি সুরে একই মন্ত্রণা। সেটাকেই দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন যে একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, মন্ত্রণার জায়গাটা তিনি যন্ত্রণা বলেছেন। এখন এই কথার পরে সোশ্যাল মিডিয়ার তোলপাড়, মোটামুটি জামাত এনসিপি ঘরানার যারা আছেন তারা দীনেশ ত্রিবেদী কি আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে এসছেন, শেখ হাসিনার এজেন্ডা নিয়ে এসছেন, দীনেশ ত্রিবেদী আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ঝটিকা মিছিল যার পর নাই বেড়ে গেছে, সারা দেশে ঝটিকা মিছিল হচ্ছে, এগুলোকে এক সূত্রে গাঁথার চেষ্টা করছেন। সেইটা তো গাচ্ছেই, তার পাশাপাশি এই যে ভদ্রলোক বললেন যে ভারতীয় জনসংখ্যা হচ্ছে 1,40,00,000 আর বাংলাদেশে 140 কোটি, আর বাংলাদেশে আরো আছে ধরে নিয়ে 20 কোটি। তো উনি আলাদা করতে যাচ্ছেন না, তিনি বলছেন যে ওই 140 কোটি, 20 কোটি, 160 কোটি এটা আমরা একসঙ্গে চিন্তা করতে চাই। তো ভদ্রলোক তো ওই দেশের হাই কমিশনার হয়ে বাংলাদেশে এসে কাজ করছেন, দুই দেশে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি দুই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে চাই। সেই জায়গায় জামাতের আমিরের প্রশ্ন দেখেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামাতে আমির। কি হয়েছে? জামাতে ইসলামের আমির বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া প্রসঙ্গে দেওয়া মন্তব্যে স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি বলেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন সরকারের উচিত তার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া। জামাতের আমির আরো বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তিনি সরকারের কাছে বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এমন কিছু বুঝিয়ে থাকেন তাহলে তা অবশ্যই নিন্দনীয়, বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। ডক্টর শফিকুর রহমানের মতে দুই দেশের সম্পর্ক কূটনৈতিক সৌজন্যের স্বার্থে এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা দরকার। আসল বিষয়টা কি হয়েছে জানেন? আসল বিষয়টা হয়েছে এই বাংলাদেশে ভারত বিরোধী অবস্থান না নিলে, এমনিতে ভেতরে ভেতরে ভারত প্রেম, জামাতের লোকজন বহু ভারতে চিকিৎসা নেয়, জামাতের লোকজন বহু পশ্চিমবঙ্গে যাতায়াত করে, পশ্চিমবঙ্গে তাদের একটা রাজনৈতিক আলাদা ক্যাম্প আছে, একটা অবস্থান আছে, কিন্তু মাঠে বক্তৃতা দেওয়ার সময় তারা যদি একটু ভারত বিরোধী অবস্থান না দেয়। এখন দীনেশ ত্রিবেদী বেচারা সরলভাবে হেঁটে এসে বাংলাদেশে পৌঁছে তিনি বললেন যে দুই দেশের যে 160 কোটি মানুষ, তাদেরকে একই রকম ভাবে সব যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বাতাস, আকাশ এক, তাদেরকে একসাথে দেখতে হবে, একসাথে চলতে হবে। এইটাকে তারা মিলিয়ে ফেলেছে। ভারত বোধহয় বাংলাদেশকে একসাথে করে ফেলবে। এই পৃথিবীতে এখন এটা যে কত কঠিন একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশকে গ্রাস করে ফেলা, আমেরিকার জন্য অনেক সময় টাফ হয়ে যায়। আমেরিকা করে, জোর জবরদস্তি করে, লুটপাট করে, ডাকাতি করে, ভেনেজুয়েলাকে করছে। ভেনেজুয়েলাকে এখনো সে ট্রাম্প চাইলেও যুক্তরাষ্ট্রের প্রজাতন্ত্ররা বা তার একটা রাজ্য হিসাবে নিয়ে নিতে পারছে না। ফলে ভারত বাংলাদেশ এবং ভারতের সেই ইন্টেনশন, সেই সুযোগও ভারতের কম। কারণ ভারত যদি সেই কাজ করতে যায় তার নিজের অখণ্ডতাই ঝুঁকির মধ্যে পড়বে। ভারতের বহু জায়গায় বহু নড়বড়ে অবস্থা আছে। সেদিক থেকে দীনেশ ত্রিবেদীর ভূপেন হাজারিকার সেই গান,
সেখান থেকে কোট করে দুটো লাইন বলা বোধহয় মহাপাপী হয়ে গেল, তাই না? আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যেই জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। এই যে জাহেদ, তোমাকেও কিন্তু এ ফাঁকে বলে রাখি, তোমাকে কিন্তু বাবা ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করব যে তুমি যে দিল্লি দাসী শেখ হাসিনাকে বলেছিলে প্রতিটা ভিডিওতে, কয়শবার বলেছিলে সেই হিসাবও আমরা করব। তারপর কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়েছিল। তোমাকে উত্তরটা দিতে হবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ দেখিয়ে দিতে হবে যে এই কাজের কারণে শেখ হাসিনা দিল্লি দাসী হয়েছিল। তুমি যদি উত্তর দিতে না পারো, ওই ফিলোসফিক্যাল উত্তর আমরা তখন কিন্তু গ্রহণ করব না, তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে জাহেদ, এটা মনে রেখো। আমেরিকান হিউমারিস্ট কাস্কি স্টিনেট 1960 সালে প্রকাশিত তার আউট অফ দ্য রেড বইতে লিখেছিলেন, একজন কূটনীতিবিদ হলো সেই ব্যক্তি যে তোমাকে জাহান্নামে যেতে বলছে, কিন্তু এমন ভাবে পথের বর্ণনা দিচ্ছে যে তুমি ভ্রমণ করার জন্য মনে মনে প্রস্তুত হয়ে যাচ্ছ। মিস্টার দীনেশ ত্রিবেদী, আপনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে এসে যে আবহাওয়াটা তৈরি করেছেন, মনে হলো কাস্কি স্টিনেটের এই কথার সাথে হুবহু মিলে গেল। এখানে আপনি নিজেই বলেছেন, অর্থাৎ আপনি বক্তা এবং আপনি আবার সেই ব্যক্তি যাকে বলা হয়েছে, এইভাবে আমি দেখছি। কূটনীতিবিদের এই সংজ্ঞাটা সারা বিশ্বে কূটনীতিবিদরা ব্যবহার করে একটা হিউমার হিসাবে। আমরা দেখলাম মিস্টার ত্রিবেদী, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা এটা সাপোর্টও করে, আপনি অতি উচ্চমানের একজন কূটনীতিবিদের আবহ তৈরি করেছেন বাংলাদেশে এসে। কিন্তু আপনি একটা জাহান্নামে কিন্তু পা রেখেছেন। এই জাহান্নামটা হলো তৈরি হয়েছে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে এবং পরবর্তীতে এই বাংলাদেশকে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিদের বিরোধী, তাদের জন্য কিন্তু গত 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশটা জাহান্নাম হয়ে গেছে। একই ধরনের অভিযোগ আমাদের বিপক্ষেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা করে। সেই বিষয়ে আপনাকে আজকে কিছু বলছি না, কিন্তু কথা হলো যে আমরা কখনো স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ থেকে সমূলে বের করে দেওয়ার চিন্তা কখনো করিনি বা মেরে ফেলার চিন্তা করিনি। কিন্তু 2024-এর 5 আগস্ট যে জঙ্গি উত্থান হয়েছে, তার যারা মূল কারিগর, তাদের চিন্তায় কিন্তু এটা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে তারা পরিপূর্ণভাবে হয় ধ্বংস করবে, নয় বিতাড়িত করবে। এর চিহ্ন কিন্তু আর থাকবে না, এবং এরা এখনো কিন্তু বাংলাদেশে বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরবে না, এদের চিহ্ন আর নাই। মিস্টার ত্রিবেদী, এই গল্পটা কেন করতে হচ্ছে জানেন? আমরা যে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা বোধ করছি যে বাংলাদেশটা একটা জাহান্নাম হয়ে গেছে, এটার সাথে আপনারা কিন্তু ডাইরেক্টলি যুক্ত। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তি এবং তাদের সাইবার সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে তাদের পেছনে কাতারবন্দি করেছে 3টি অভিযোগ করে। এক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গুম খুন করেছে, দ্বিতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্নীতি করেছে, তৃতীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আমরা এ পর্যন্ত নানানভাবে প্রমাণ করেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় উদার এবং মানবাধিকার রক্ষাকারী একজন শাসক, এবং আমরা বিভিন্ন তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের দুর্নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে যে শাসন শুরু করেছিলেন, ঠিক তখন থেকে দুর্নীতি কমে যেতে থাকে। বাংলাদেশ ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত বা 7 সাল পর্যন্ত সারা পৃথিবীর 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। যখন ক্ষমতায় ছিল বর্তমান শাসক দল বিএনপি, সেই 2001 থেকে 6 সালে। পরবর্তীতে আমরা যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যগুলো দেখি, আর বাংলাদেশ কখনোই কিন্তু পৃথিবীতে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ ছিল না, এবং কখনো কখনো বিশেষ করে 2009 থেকে 24 সাল পর্যন্ত এটা অনেক উন্নতি হয়েছিল, এমনকি মধ্য ইউরোপের দেশগুলোর কাতারেও গিয়ে পৌঁছেছিল।
দুর্নীতির সূচকে, যেটা আবার ইউনুসের ডাকাততন্ত্র শুরু হওয়ার পরে আবার অনেকটা নেমে গেছে, আবার আগের দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না। এই হলো দুর্নীতির বিষয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সকল দেশীয় এবং আন্তর্জাতিক দুর্নীতির তথ্যগুলো বলে যে সবচেয়ে বেশি কম দুর্নীতি হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই 2009 থেকে 24 সালে। এগুলো একটা, এটা তো আপনার এই তথ্যগুলো তো পাবলিক ডোমেইনে আছে, আমার কাছ থেকে শোনার প্রয়োজন নাই, আমি শুধু সচেতনতা তৈরি করার জন্য কাহিনীটা বললাম। গেল আপনার দুর্নীতির কথা। যদি মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বলি, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বরঞ্চ শেখ হাসিনা সরকার অনেক বেশি উদার ছিল। তখন আপনার 5টা গুম হয়েছিল বা 4টা, আমি হিসাব করলে বলতে পারবো। 5টা গুমের মধ্যে ছিল বিএনপির 2 নেতা চৌধুরী আলম এবং ইলিয়াস আলী। চৌধুরী আলম ছিল ঢাকা শহরের বিখ্যাত চাঁদাবাজ। বাংলা বাজার এলাকায়, বাংলা বাজার এবং আপনার গুলিস্তান যে মার্কেটগুলো আছে এগুলোতে চাঁদাবাজির তিনি সম্রাট ছিলেন, এবং এই ব্যাপারে অভিযোগ আছে যে তাকে এই চাঁদাবাজি সংক্রান্ত কোন দলে তিনি নিহত হয়েছেন বা গুম হয়েছেন। তবু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে এটার জন্য বলবো যে যেহেতু রহস্যটা উদ্ঘাটন হয় নাই, দায়ী করলাম। ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির নেতারা বলেছেন যে এটা দলীয় অভ্যন্তরীণ কোন্দলের শিকার, এখানে আসলে সরকারের কোনো বিষয় ছিল না। আর 3টা গুম ছিল আপনার, একটা ছিল গোলাম আজমের ছেলে, একটা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, একটা ছিল মীর কাসেম আলীর ছেলে। 3 জনই বাংলাদেশের 1971 সালের যুদ্ধাপরাধী। মীর কাসেম আলীর ছেলে, যাকে শেখ হাসিনা গুম করেছে, যেটাকে সারা পৃথিবীকে রাষ্ট্র করে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠন করা হয়েছে, মীর কাসেম আলীর সেই ছেলে এখন বাংলাদেশের সংসদ সদস্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ছেলেও এখন বাংলাদেশের সংসদ সদস্য, যে গুম হয়ে গেছে বলে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে। আর গোলাম আজমের সেই ছেলে এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ, মৌলবাদী শক্তির সবচেয়ে বড় আদর্শিক নেতা। সে সংসদ সদস্য হয় নাই, কারণ সে এত বড় নেতা গোলাম আজমের ছেলে যে মনে করে যে সংসদ সদস্য হওয়া তো তার কাছে কোনো বিষয় না, সে অনেক বড় জিনিস কমান্ড করে। এই হলো শেখ হাসিনা সরকারের গুমের আপনার কাহিনী। এই 5টা গুম, যার মধ্যে 3 জন এখন সমাজে প্রতিষ্ঠিত, 2 জন সংসদ সদস্য হিসাবে, এইটাকে দিয়ে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শক্তি সারা পৃথিবীকে নাচিয়ে ফেলেছিল। এগুলো আমরা এখন বাংলাদেশের মানুষের কাছে দেখিয়ে দিতে সক্ষম হলাম। যেই জিনিসটা দেখিয়ে দিতে সক্ষম এখনো হচ্ছি না, সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি সংক্রান্ত কোনো কাজই করেন নাই। বরঞ্চ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ভারতের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুযোগ সুবিধা আদায় করেছিলেন, এটাকে আপনি মৌলবাদীদের ভাষা যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে বলতে পারবেন যে ভারতের কাছে বাংলাদেশ বিকৃত দূরে থাকুক, বরঞ্চ দেখা যাচ্ছে বাংলাদেশের কাছে ভারতের নেতারা তখন ভারতকে বিক্রি করে দিয়েছিল। অর্থাৎ যেই জিনিসগুলোকে জঙ্গিরা দেশ বিক্রি হিসাবে বলতে চায়, আমরা যদি সেই ভাষাগুলো ব্যবহার করি। এই ভারত বিদ্বেষ এর দীর্ঘ ইতিহাস আছে বাংলাদেশে। ইতিহাসটা সংক্ষিপ্ত হলো এরকম যে আপনার বাংলাদেশের মৌলবাদীরা তারা এখনো পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার বিষয়টা ভুলতে পারেনি। তারা এর প্রতিশোধ চায়। 1971 সালে ভারত যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল, ভারতকেও তারা একইভাবে প্রতিশোধ নিতে চায় ভারতের উপর। এই প্রতিশোধ নিতে গিয়ে তারা মনে করে যে ভারত তাদের যেমন শত্রু, বাংলাদেশও তাদের তেমন শত্রু। আর তারা সহজ উপায় পেয়ে গিয়েছে ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা। এই ঘৃণা কতটা প্রবল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিদের মধ্যে, এটা যদি আপনি অনুধাবন না করতে পারেন তাহলে বাংলাদেশে কূটনীতিবিদ হিসাবে আপনার চাকরির একটা অসম্পূর্ণতা কিন্তু থেকে যাবে। এই ঘৃণা প্রচার করেছে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সবাই, বাংলাদেশের সব দল মোটা দাগে কিন্তু এই ঘৃণা প্রচার করেছে, কখনো কম কখনো বেশি। এখন যারা শাসন করছে তাদেরও কিন্তু রাজনীতির মূল ভিত্তি ছিল, বা এখন তারা বলছে না, কারণ এখানে অনেক কাহিনী আছে যেগুলো আমি পরবর্তীতে হয়তো আপনাকে বলবো এই খোলা চিঠির মাধ্যমে পাবলিককে জানানোর জন্য। তারাও কিন্তু এই ভারত ঘৃণার ফসল বলতে পারেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য মৌলবাদী শক্তিগুলো তো আছেই। মোট কথা, আপনি একটি সর্বগ্রাসী ভারত ঘৃণার রাষ্ট্রে আপনি
কূটনৈতিক দায়িত্ব পালন করতে আসলেন। আর আমি বলবো যে আপনি এসে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত একজন প্রাজ্ঞ কূটনীতিবিদ হিসাবে, সেটাতে আপনি অনেকটা পানি ঢেলেছেন। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি জঙ্গিদের উপর এই পানি কাজ করবে, সেটা হবে না। এই ঘৃণা কারা ছড়িয়েছে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি নিশ্চয়ই একজন মানুষের নাম শুনেছেন ইতিমধ্যে অথবা শুনে থাকবেন। বাংলাদেশে যারা ভারতকে এবং হিন্দুদের ঘৃণা করে এদের যদি আপনি তালিকা করেন, সেই তালিকায় 1 নম্বর নামটা যাবে মাহমুদুর রহমানের, যেই ব্যক্তি এখন আমার দেশ নামক একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদক ঢাকা শহরে। এবং এই মাহমুদুর রহমান কোন পর্যায়ের জঙ্গি এটাও আপনাকে একটু স্টাডি করতে হবে। আপনাকে উদাহরণ হিসাবে দিলে আমি বলবো যে বিন লাদেন বা আল জাওয়াহিরি যে পর্যায়ের জঙ্গি, মাহমুদুর রহমান ঠিক সেই পর্যায়ের জঙ্গি। কিংবা আপনাদেরকে যে জঙ্গি প্রতিষ্ঠানগুলো পাকিস্তান থেকে আপনাদেরকে ডিস্টার্ব করে, সেই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা, তাদের যে প্রধানগুলো আছে পাকিস্তানে, তাদের সবার শিক্ষাগুরু হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের এই শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান সম্পর্কে একটা ছোট গল্প আপনাকে বলি। 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন, তিনি আহমেদ তারেক করিম নামে এক ব্যক্তিকে ভারতে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করেন। আহমেদ তারেক করিম কোনো একটা স্বাধীনতা দিবসে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পুস্তিকা বের করেন। এই পুস্তিকায় তিনি তার যে বক্তব্যটা দিয়েছিলেন বা মুখবন্ধ দিয়েছিলেন, তার নিচে লিখেছিলেন জয় বাংলা জয় হিন্দ। এই কথাটাকে জয় বাংলা জয় হিন্দ পুঁজি করে, পুস্তিকার একটা কথাকে পুঁজি করে, মাহমুদুর রহমান তখন দৈনিক আমার দেশ, তার তখন আমার দেশ এই একই পত্রিকায় কলাম লিখে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের সব মানুষকে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী সকলকে তো বটেই, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেরও নিরীহ মানুষকে এই মাহমুদুর রহমান তার এই কলামের মাধ্যমে, এবং এই কলামটা নিয়ে আবার তখন যারা বাংলাদেশের আপনার স্বাধীনতা বিরোধী মৌলবাদী প্রপাগান্ডিস্ট আছে, তারা এটাকে নিয়ে প্রচুর আলোচনা করে এর মাধ্যমে যে প্রভাব সৃষ্টি হয়েছিল, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও কনভিন্সড হয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশকে যে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছেন এটাই প্রমাণ। কারণ সে তো বাংলাদেশের রাষ্ট্রদূত, সে শুধু জয় বাংলা বলতে পারে। জয় বাংলাকেও তারা আবার মনে করে যে এটা হিন্দুদের স্লোগান। সে জয় বাংলা বলতে পারে, জয় হিন্দ কেন বলবে? মিস্টার ত্রিবেদী, সারা পৃথিবীতে সকল রাষ্ট্রদূত এই স্লোগানটাই কিন্তু ব্যবহার করে যেই দেশে তারা দায়িত্ব পালন করে। আমাদের আসলে ব্যক্তিগত উদাহরণ, যে কোনো দেশে মনে করেন আমি একজন কূটনীতিবিদ, বর্তমানে আমি সাময়িকভাবে ছুটিতে আছি বলতে পারেন। যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার পুনরায় ক্ষমতায় আসবে, আমি আবার স্বপদে ফিরে যাব। আমি তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দেখেছি প্রতিটা রাষ্ট্রদূত তাদের স্বাধীনতা দিবসে যে বক্তব্যটা দেয় সেখানে ওইটাই বলে যে জাপানের রাষ্ট্রদূত মেক্সিকোতে বলে জয় জাপান জয় মেক্সিকো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে বলে জয় আমেরিকা জয় ইন্ডিয়া। এটা একটা কমন প্র্যাকটিস। আপনি যে সম্প্রীতির কথা বলেছেন দুই দেশের মধ্যে, সেই সম্প্রীতি সৃষ্টির একটা আপনার একটা প্রকাশ জয় বাংলা জয় হিন্দ। চিন্তা করুন, এই জিনিসটাকে, এই তিলটাকে তাল করে মাহমুদুর রহমান নামক এই শীর্ষ জঙ্গি বিশাল হইচই ফেলে দিয়েছিল সেই 2010 বা 2011 সালে। আমার এখনো সুস্পষ্টভাবে মনে আছে। বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি ঠিক এইভাবে মগজ ধোলাই করে করে এই নিরীহ জিনিসগুলোকে আপনার এমন ভাবে মানুষের মগজে প্রবেশ করিয়েছে ভারত সংক্রান্ত বিষয়গুলোতে। এতে বাংলাদেশের আজকে বেশিরভাগ মানুষ মনে করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। তারা ঠিক এই কথাটাই বলে। আপনার প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমানের একজন উপদেষ্টা আছে জাহিদুর রহমান। এই জাহিদুর রহমান 2024-এর জঙ্গি উত্থানের আগে প্রতিটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতো দিল্লি দাসী। চিন্তা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, প্রতিটা ভিডিওতে জাহেদ বলছে যে শেখ হাসিনা দিল্লি দাসী। জাহেদের বিরুদ্ধে কোনো কার্যক্রম কিন্তু শেখ হাসিনার সরকার গ্রহণ করেনি, তাকে তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে দিয়েছে। অথচ জঙ্গিরা বলে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার কোনো বাক স্বাধীনতা রাখে নাই।
সেই বক্তব্য অবশ্য একটু অবান্তর এখানে। এই যে জাহেদ, তোমাকেও কিন্তু এই ফাঁকে বলে রাখি, তোমাকে কিন্তু বাবা ভবিষ্যতে আমরা জিজ্ঞেস করব যে তুমি যে দিল্লি দাসী শেখ হাসিনাকে বলেছিলে প্রতিটা ভিডিওতে, কয়শবার বলেছিলে সেই হিসাবও আমরা করব। তারপর কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়েছিল। তোমাকে উত্তরটা দিতে হবে ম্যাথামেটিক্যালি, অর্থাৎ দেখিয়ে দিতে হবে যে এই কাজের কারণে শেখ হাসিনা দিল্লি দাসী হয়েছিল। তুমি যদি উত্তর দিতে না পারো, ওই ফিলোসফিক্যাল উত্তর আমরা তখন কিন্তু গ্রহণ করব না, তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে জাহেদ, এটা মনে রেখো। ফিরে আসি আবার ত্রিবেদী সাহেবের কাছে। একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে মৌলবাদীদের হাতে এই যে আপনার এত বড় অপমানিত হয়েছিলেন দিনে দিনে, সেই তথ্যটা কি আপনাদের কাছে ছিল যে শেখ হাসিনাকে প্রতিদিন দিল্লি দাসী ইত্যাদিতে আরো অনেক খারাপ, মানে কোনোটাই শোভন নয়, কিন্তু এর চেয়ে অনেক অশোভন কথা আছে আর কি। আপনারা, আমার মনে হয় না দিল্লিতে বা ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে আপনারা সচেতন বা এটা জানতেন বা এটা নিয়ে চিন্তা করেছেন, আমার মনে হয় না। যদি আপনারা এটা নিয়ে সচেতনতা আপনাদের মধ্যে তৈরি হতো, তাহলে কিন্তু শেখ হাসিনা সরকারের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিও বদলাতো, অর্থাৎ আপনারা ওই কষ্টটা ওনার বুঝতে পারতেন যে বাংলাদেশে কোন বৈরী পরিবেশে শেখ হাসিনাকে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করতে হচ্ছিল। আপনারা যদি এটা বুঝতেন, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হতো আপনাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, আজকে যে আপনি যে জিনিসটা বললেন, ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি, 160 কোটি মানুষের কল্যাণে কাজ করবেন, ঠিক এই কথাটা যদি আপনি আওয়ামী লীগ সরকারের আমলে এসে বলতেন, অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের হাই কমিশনার হতেন, প্রথমত মাহমুদুর রহমানের, শুধু একক মাহমুদুর রহমানের ক্ষমতা, যেই ক্ষমতা আছে জঙ্গিদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, মাহমুদুর রহমান কিন্তু বাংলাদেশের রায়ট সৃষ্টি করত। মাহমুদুর রহমান শুধু বাংলাদেশের শীর্ষ জঙ্গি না। আমি আজকে মাহমুদুর রহমানের কথা কেন বলছি, কারণ বাংলাদেশে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা সৃষ্টির ক্ষেত্রে যে শত শত ইন্টেলেকচুয়াল ক্যাপেবল মানুষের অবদান আছে, তার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি এবং বড় কন্ট্রিবিউটর হলো এই মাহমুদুর রহমান। এবং সে বড় একজন মিথ্যাবাদী গুজব রটনাকারীও। একবার সে কাবা শরীফের একটা ছবি দেখিয়ে সেটাকে ফটোশপ করে এই তার আমার দেশ পত্রিকায় ছাপিয়েছিল, বলেছিল যে তখন বাংলাদেশে মাওলানা সাইদির, যুদ্ধাপরাধী সাইদির বিচার হচ্ছিল যুদ্ধাপরাধী হিসাবে। তখন সে ওই খবর ছাপিয়ে সারা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছিল যে কাবা শরীফ তথা পুরো সৌদি আরব সাইদির পক্ষে মানববন্ধন করছে। এমন গুজব রটনাকারী কিন্তু এই মাহমুদুর রহমান। তার সক্ষমতা ছিল আপনার এই বক্তব্যকে টুইস্ট করে বাংলাদেশে রায়ট সৃষ্টি করে ফেলা, যে আপনি এই যে 160 কোটি বললেন, বাংলাদেশের 20 কোটি, ভারতের 140 কোটি, 160 কোটি বলার মানে হলো এটা সুস্পষ্টভাবে আপনি ঢাকায় এসে বলে দিলেন আপনি বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করে ফেলেছেন। মাহমুদুর রহমান, আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যারা মাহমুদুর রহমানকে চেনে তারা সবাই নিশ্চিত, আজকে যদি শেখ হাসিনা সরকারের আমলে আপনি ত্রিবেদী সাহেব এই কথাটা বলতেন, মাহমুদুর রহমান শুধু এই কথাটাকে টুইস্ট করে কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলমান রায়ট কিংবা মৌলবাদীদের রায়ট তৈরি করে ফেলতে পারত। এত সক্ষমতা, এত প্রভাব সে রাখে। এটা আরো করতে পারত, কারণ হলো আপনার ব্যাকগ্রাউন্ড মিস্টার ত্রিবেদী। আপনি কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যত হাই কমিশনার এসেছে তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে বড় পদের অধিকারী, এবং আপনার ক্যারিয়ার কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে রিচ। আমি যতদূর দেখলাম যে বোধহয় একমাত্র বাংলাদেশে ভারতের প্রথম হাই কমিশনার, তিনি একজন ICS অফিসার ছিলেন। আপনি এবং তার মধ্যে যতজন এসেছেন সবাই কিন্তু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক সার্ভিসের অফিসার ছিলেন বাকিরা, এবং অনেকে অনেক সিনিয়র পজিশনে এবং পরবর্তীতে ভারতের ফরেন সেক্রেটারি হয়েছিলেন। কিন্তু আপনি কিন্তু তাদের থেকে অনেক আলাদা। আপনি রাজনীতিবিদ হিসাবে আপনার বিশাল অভিজ্ঞতা, আপনি কংগ্রেস করেছেন, আপনি তৃণমূল কংগ্রেস করেছেন, আপনি বিজেপি করেছেন, আপনি ভারতের বিভিন্ন প্রতিমন্ত্রী ছিলেন, আপনি সেই দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আপনি ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন, যেটা আপনাদের লোকসভা, তার সদস্য ছিলেন। আপনার শিক্ষা দীক্ষা সব মিলে আপনি যে একটা উঁচু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেন, এটাকে এই মাহমুদুর রহমানের শক্তি ছিল এই কথা বললে বাংলাদেশে আগুন লাগিয়ে দেয়া যে ভারত এবার ভাইসরয় পাঠিয়েছে বাংলাদেশে। কারণ আগে তো কেউ এত উঁচু পর্যায় থেকে কেউ বাংলাদেশে হাই কমিশনার হতে আসেনি। শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু আজকে কিন্তু আগুন লেগে যেত। আপনি যেই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছেন
এবং এসে যেই কথা বলেছেন, এই দুটো কথা যদি আপনি আওয়ামী লীগ সরকারের সময় এসে বলতেন ঢাকা শহরে বা বাংলাদেশের মাটিতে পা দিয়ে, এতক্ষণে কিন্তু রায়ট হয়ে যেত। কিন্তু আপনি, আপনার সৌভাগ্য যে আপনি এসেছেন বিএনপি সরকারের আমলে। বিএনপি এবং বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেহেতু তারা একটা কোয়ালিশন, এখন তারা এই ব্যাপারে কিন্তু কোনো উচ্চবাচ্য করতে পারছে না। কিন্তু পারছে না বলে আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি আসার ফলে বাংলাদেশে যেই আপনার টক্সিক ভারত ঘৃণা হিন্দু ঘৃণা সৃষ্টি করেছে বাংলাদেশের 2024-এর জঙ্গি কোয়ালিশন বছরের পর বছর, শুধুমাত্র 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, সেটার ব্যাপকতা কিন্তু আপনি আপনার যেই উদার অত্যন্ত সুসভ্য কূটনৈতিক বক্তব্য আপনি বাংলাদেশে এসে রাখলেন, সেটা এক বিন্দু কমিয়েছে, সেটা ভাববেন না। আমি আপনাকে আরো কিছু খোলা চিঠি প্রকাশ করব আপনার বরাবর। আজকে আপনি এসেছেন, আপনাকে স্বাগতম। আপনি আমাদের অতিথি, নিশ্চয়ই এখন আপনার অনেক ব্যস্ততা, কাজে আমার এই খোলা চিঠিটা এখানে শেষ করে দিলাম। আরো কিছু খোলা চিঠি আপনার বরাবর প্রেরণ করব, কারণ আপনি যেই 160 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলেছেন, আমি সেটাতে বিশ্বাসী। তার জন্য ভারত বাংলাদেশের কি ধরনের সহযোগিতা দরকার এবং কোন কোন কাঁটাটা উৎপাটন করা দরকার, কি কি করলে এই সাফল্য আসতে পারে, আমি বাংলাদেশি হিসাবে এটাও বলে রাখছি যে এই সাফল্য আমাদের আপনাদের দেশের চেয়ে অনেক বেশি জরুরি। পাশাপাশি আমি আপনাদের তরফ থেকে কি কি ধরনের ভুল পদক্ষেপ আছে, কোন কোন জায়গায় আপনাদের আরো চিন্তা ভাবনা বাড়ানোর দরকার আছে, সেইগুলো মাঝে মধ্যে কিন্তু তুলে ধরবো। সে পর্যন্ত ভালো থাকবেন। চায়না বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এমনি বলে নাই, এবং চায়না গভর্নমেন্ট এটা বলেছে। কিন্তু এই মোল্লাদের কোনোদিন এই বিষয়ে টু শব্দটি করতে দেখবেন না, কোন বামপন্থীদের এই ব্যাপারে টু শব্দটি করতে দেখবেন না। সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন, বাংলাদেশে এখন বাংলাদেশের বামেরা কোথায়? এই যে সনাতনীদের, তাদের যে ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হলো, তাদের ধর্মীয় অধিকার নস্যাৎ করা হলো, এখন তো বামেদের কথা বলতে দেখি না। বাংলাদেশের বামপন্থী বলেন আর ভারতে, এরা সর্বদা হলো মোল্লাদের পক্ষে। এরা কোনো মার্কসিস্ট না, কিচ্ছু না, এরা হলো মোহাম্মদিস্ট, এরা হচ্ছে মোহাম্মদী বলে নিতে পারেন। এরা হচ্ছে মুসলমানদের বি টিম, ক্ষেত্র বিশেষ মুসলমানদের এ টিম, মুসলমানি বি টিম থাকে, এরাই এ টিম। তার প্রমাণ এইখানে তারা একটা রামের মূর্তি করতে দিল না। আর মুসলমান কত ভীতু, কত এদের ধর্ম, ইসলাম ধর্ম কত ঠুনকো, এদের ইমান কত ঠুনকো, এদের ইমান বলে এদের ইমান হাওয়াই মিঠায়, ইমান মজবুত মজবুত জজবা। মানে লাখ লাখ বার ধর্মীয় ওয়াজ করে, লাখো লাখো মসজিদ রেখে, লাখো লাখো মাদ্রাসা রেখে, লাখো লাখো হাফেজ রেখে, মৌলানা কারি মুফতি রেখে এক মূর্তি দেখে ভয় পায়। এখন বুঝেন এদের অবস্থাটা কি? এক মূর্তি ইসলাম শেষ, ইসলাম খতরামে চলে গেছে। তবে এই মূর্তি না হইতে দেওয়ার কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এবং বাংলাদেশের ইসলামেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে, মুসলমানেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে। আগামীতে এটা চুলকায় ঘাও বানালে যা হয়, এই ঘটনা তাই ঘটবে। বিদেশে মুসলমান আক্রান্ত হবে, বিদেশে মসজিদ বানানো নিয়ে প্রশ্ন হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কারণ আপনি আপনার মুসলমান সংখ্যাগরিষ্ঠতার গায়ের জোরে যদি বলেন মূর্তি বানাইতে দিব না, তাহলে খ্রিস্টানরা বলতে পারে আমাদের এখানে মসজিদ, বলতে পারে যে খ্রিস্টানরা বলবে আমাদের এখানে আমরা মসজিদ দিতে দিব না, হিন্দুরা বলতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠ মসজিদ বানাইতে দিব না। তখন কি হবে? হ্যাঁ, ইমান পাখি ফুরুত হয়ে যাইতেছে। একটা মূর্তি, মানে ওই যে আপনার নানা পাঠকের গল্পটা তো মনে আছে, সিনেমাটা, সালা এক মচ্ছা आदमी को हिजरा बना देता है, साला एक राम मूर्ति 10 लाख मस्जिद मदरसा को हिजला बना दिया, करोड़ों मुसलमान को हिजला बना दिया। এত ভয় একটা রামের মূর্তিকে। বোঝা গেল যে এখন তাইলে যদি বলি যে 10 লাখ মসজিদ মাদ্রাসা এবং 16 কোটি মুসলমানের চাইতে একটি রামের মূর্তি অনেক শক্তিশালী, এটা প্রমাণ হয়ে গেছে এদের ভীতিতেই। দীনেশ ত্রিবেদী চমৎকার একজন মানুষ, তিনি, আমি আশ্চর্য হয়ে যাই, দেখেন তিনি কত বড় পদে ছিলেন, বড় একটা নেতা ছিলেন, এমপি ছিলেন, তারপর মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দেখেন হাই কমিশনে করে পাঠিয়েছে, তিনি চলে এসেছেন দেশের সাথে, অর্থাৎ ডিমোশনে গেছেন, তাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের বাংলাদেশ কিন্তু মানবে না। আমি যদি সেন্ট্রাল কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকতাম, আমাকে যদি হাই কমিশনার, আমি ফরিদি রাজি হইতাম না। কিন্তু দেখেন তার মতো একজন ব্যক্তি, বিজ্ঞ, একদিকে পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই, একদিকে তিনি কিন্তু বিদগ্ধ পণ্ডিত, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী, নেতা ছিলেন, এমপি ছিলেন, তাকে দেখেন হাই কমিশনার পদ দিয়েছে, চলে এসেছে।
এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য, ভারতের মানুষের দেশপ্রেম, ভারতের গণতন্ত্র। সেই জন্য আমি ভারতকে শ্রদ্ধা করি। ভারতের বহুবিধ সমালোচনা আছে, কোনো সন্দেহ নেই। ভারতের অনেক বিষয় আছে যেগুলো সমালোচনার যোগ্য এবং সমালোচিত হওয়া উচিত। যেগুলো ভালো সেগুলো তো আপনাকে বলতে হবে। আমাদের বাংলাদেশে যদি এখন এই মুহূর্তে মনে করেন মির্জা ফখরুল সাহেবকে বলে, বা এই মুহূর্তে যদি আপনার কি এহসানুল হক মিলনকে বলে আপনি রাষ্ট্রদূত হয়ে যান তো ভারতে, কেউ যাবে না? আমি নিশ্চিত যাবে না, আমি তো যাব না। আমি এত ওর পা থাকলে আমি তারা যাবে না। কিন্তু আপনি দেখেন সেখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু কথা বলেছে, এই কথাগুলো আমরাও বলি। তিনি শুধু তো বাংলাদেশের কথা বলেছেন, আমি মনে করি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না সম্মিলিত ভাবে যদি চলে পৃথিবীতে এর চেয়ে বড় শক্তি কথা, এগুলো তো আমরা বলি, আমিও বলে আসছি, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা হওয়াটা খুব কঠিন। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদ চর্চা হয়েছে, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী জজবা পয়দা করে রাখা হয়েছে, এটা এই যে দীনেশ ত্রিবেদী সাহেব যেটা বললেন, আমাদের দেশের রাষ্ট্রদূত যিনি হয়ে আসলেন আজকে বাংলাদেশে, ভারতের রাষ্ট্রদূত হয়ে আসলেন, তার যে আহ্বানটা তো অনেক সুন্দর। কিন্তু এই আহ্বানে কে সাড়া দেবে কে সাড়া দেবে না, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। চাইলে তো এটা হবে না। তিনি তো সুন্দর কথা বলেছেন যে আমাদের যে ট্যালেন্ট আমাদের 100, তাদের 140 কোটি, আমাদের 120 কোটি। অবশ্যই এগুলো ট্যালেন্ট, কারণ মানব সম্পদ তো সম্পদ, যদি আমরা সম্পদে পরিণত করতে পারি। কিন্তু মানব যদি সম্পদ না হয়ে বস্কায় বা বস্তায় পরিণত হয়, বোঝায় পরিণত, সেটা কিন্তু আরো বেশি বিপদ, ভয়াবহ বিপদ। আরেকটা জিনিস দেখেন সবচেয়ে হাস্যকর, যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, এটা হলো তাদের দিলের কথা। দেখেন প্রথমে জিজ্ঞেস করেছে এই ট্যুরিস্ট ভিসা কবে খুলবে। প্রথমে ভিসার আলাপ, প্রথমে ভিসা চেয়েছে। আরে বাবা, যে ভারতের ঘৃণা করো, যে ভারতের লোক নাকি রাস্তায় হাগে মুতে, যে ভারতের লোক গরুর মুদ খায়, সেই দেশে তোমার যাইতে হবে কেন? ভিসা দিলেও তো তুমি যাবা না। পাকিস্তান তো ভিসা ফ্রি করছে, যাও না কেন সোনার স্থান? আফগানিস্তানে তো বিমানে চললেই যাওয়া যায়, যাও না কেন? বাংলাদেশে মুসলমান আর বাংলাদেশে ভারত বিরোধীরা, এরা হচ্ছে জামাল ভুঁইয়া পাগলা। ডিমের হালি 3টায় বেচে 5টায় কিনে, এরা শেয়ার আমাল জাতে মাতাল তালে ঠিক। তো এগুলো, আর তিনি তো অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ, তিনি তার তার ভাষাতে কথা বলেছেন। এখন দেখা যাক আমাদের বাংলাদেশের সম্পর্ক সামনে কোন দিকে যায়। কিন্তু যেভাবে তুরস্ক আর পাকিস্তানের কবজায় পড়ে গেছে আমাদের ঢাকা, যেভাবে আঙ্কারা এবং লাহোরের কবজায় পড়ে গেছে, খপ্পরে পড়ে গেছে, আমার তো মনে হচ্ছে না বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হবে। তারপরে সর্বশেষ যুক্ত হয়েছে এখানে আপনি রাম মূর্তি করতে দেননি, তো এগুলো তো পজিটিভ রেজাল্ট আসবে বলে আমি মনে করি না। আগে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে যে সম্পর্ক ছিল, ভারতের জনগণ তো চিন্তা ভাবনা করতো না। আমি আসামে দেখেছি, মেঘালয়ে দেখেছি, ত্রিপুরায় দেখেছি, কলকাতায় দেখেছি, সাউথ ইন্ডিয়াতে দেখেছি, দিল্লিতে দেখেছি, মধ্যপ্রদেশেও দেখেছি। বাংলাদেশ নিয়ে তো তাদের নাক গলাইতই না, এমনকি বাংলাদেশের কোনো কথাই ছিল না। কিন্তু এখন তারা বাংলাদেশের জনগণকে ভালো চোখে দেখে না, ভালো চোখে আর দেখে না। মানে ভারত সরকারও যদি বাংলাদেশ সরকারের সাথে এখন ভালো সম্পর্ক করে, ভারতের যে জনগণ তারা বাংলাদেশকে খুব ভালো চোখে দেখতেছে না। এই যে যে সর্বশেষ ঘটনাটা ঘটলো রাম মূর্তি নিয়ে, এটা তো সারা পৃথিবীতে নিউজ হয়ে গেছে। দীপচন্দ্র দাসকে ময়মনসিংহের ভালো কাজ জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা তো মানুষ দেখেছে। এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ করে, তাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, সারা পৃথিবীতে তো এই মেসেজ চলে গেছে। আপনি তো শাক দিয়ে মাছ ঢেকে রাখতে পারবেন না। আর ঢেকে রাখবেন কিভাবে? তারা নিজেরাই ভিডিও করে ছাড়ে। আপনি দেখেন আওয়ামী লীগ করার কারণে স্বামীকে, বউকে বেঁধে রেখে তার সামনে তাকে দেখতে হবে। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, কৃষক লীগ করে, তাতে লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের পরিবারের সদস্যকে আপনি যখন হত্যা করবেন, পিটিয়ে মেরে ফেলবেন, সেটা আবার দেখতে বাধ্য করবেন। কত বর্বর এই দেশের এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছে। এই ওয়াকার সাহেবকে আবার দেখলাম আজকে সংসদ ভবনে গেলেন বাজেট পেশের সময়। আরে বাবা, বেল পাকলে কাকের কি? তুমি ওয়াকারের কাজ কি সংসদে? সেনাবাহিনী কাজ তো সংসদে না, সেনাবাহিনী কাজ হয় ব্যারাকে, না হয় সীমান্তে। সংসদে কি কাজ? তালমে কুছ তো কালা হায়, কালা হায়। জি, ধন্যবাদ। এই একজন ভদ্রলোক এর আগে লিখেছেন হ্যাঁ, এই যে অন-ইসলামিক পোশাক পরে লেখছে যে যে তারা মসজিদ ভেঙে ফেলবে। ভারতে মসজিদে গেলে ভাঙিয়েছে, সেগুলো সব অবৈধ জায়গাতে ছিল, সোনার চান পিতলা কুকু, কোটটাই পরে তো বসে আছে। আমি বলছি না আপনাকে, বাংলাদেশের কিন্তু দাঁড়িয়ালা মোল্লার চাইতে এই সমস্ত কোটটাই আলা মোল্লা আরো বেশি বিপজ্জনক। আপনাদের মনে আসলে ভারত প্রেম, বাংলাদেশের
হ্যাঁ, ভালো অবশ্যই ভারত কোনো প্রেম কিছু থাকবে। আপনার ভালো লাগে না? না, না, ভারত প্রেম তো অবশ্যই থাকবে আমাদের। আমাদের কি আপনার মতো ওই যে কোট্টায়ালা পাকিস্তান প্রেম থাকবে? আপনাদের মতো কাবুল প্রেম থাকবে? আমাদের তো ভারত প্রেম অবশ্যই থাকবে। আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। অবশ্যই এ- আমাদের সাথে তাদের এর প্রেম এর থাকবে। আগে লিখছে এরা হলো বাংলাদেশের মানুষের সাংবাদিক, হ্যাঁ, যেখানে নিজের দেশকে অপর দেশকে লালন পালন করতে বলে। এই মূর্খ এলো পেয়ারা পাকিস্তানি। और बाप और মায়ের ভাতারের দিল চৌচির হো গয়া, দিল চির গয়া। কারণ ৭১ সালে পাকিস্তান ভাঙছে, ওই বেদনা এখনো বোধহয় এগুলো বকর বকর করতেছে, এখানে আসবেই তো। ওর কাছে তো পাকিস্তান ভালো। পাকিস্তান যদি ওর মাকে রেপ করে তাও ভালো, ওর বইনের রেপ করে তাও ভালো। এই জন্য এখানে আসছে বক্তব্য দিতে। এগুলো তো আমরা চিনি তো এরা কারা। এরা তো তারাই যারা মাদ্রাসায় বলৎ করে করলে মনে করে যে বেহেশতের চালচালায় নিয়ে যাইতেছে। হ্যাঁ, ভারতে মসজিদ ভাঙে নাই, ভারতে অবৈধ মসজিদ ভেঙেছে। মক্কার সামনে তুমি মসজিদ মন্দির করতে দিবা সোনার চান? হিন্দুদের মূর্তি তৈরি করতে তো হিন্দুরা এই দেশের নাগরিক না? বাংলাদেশ তোমার মায়ের ভাতারের, পাকিস্তানের নাকি? অপেক্ষা করো, দেখতে থাকবা। কাঠ খাইতে চাংরা হাঁকবা। আমি লিখিত দিলাম আপনাকে আজকে। এই যে এই বাঙ্গুদের চেঁচামেচি করার কারণে, বাঙ্গুদের ফালাফালির কারণে, রাম মূর্তি প্রতিষ্ঠিত ওইখানে ওইখানে তৈরি করতে না দেওয়ার কারণে এই রংপুর বিভাগ চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। রংপুরের কপালে শনি আছে, আপনি নিশ্চিত থাকেন। এটা ভোট কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনার ধারণা কি এটা? রংপুরটা রংপুর প্রথমত মনে আছে তো আপনার ভালো করেই, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে যে বাংলাদেশের রিক্সাওয়ালা, হাঁপানি রোগী, তারপরে মাঞ্জা ভাঙ্গা মেজর, তারপরে রাওয়া নাকি সাওয়া ক্লাবের দারুখরু মুসলমান মেজর, এবং এই দেশের পোলাপান কি বলেছে যে চিকেন নেক খেয়ে ফেলবে, চিকেন নেক দখল করবে, ভারত দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, অমিত শাহকে ধরে ফেলবে, তারপরে কি শর্মা, আরে আমাদের শর্মা ইয়ের আপনার আসামের মুখ্যমন্ত্রী, তাকে মেরে ফেলবে। এগুলো তারা হিতেশ বলেছে। শর্মা, হিতেশ শর্মা, না, বিকাশ না, ওনার নামটা ভুলে গেছি। হিতেশ আরে যাই হিতেশ। হোক, হুম, হুম। তাদেরকে তাদের দখল করে নিবে। ১ কোটি মুসলমান ভারত দখল করে নিবে। মোল্লা লিল্লাখোর সারাদিন মাদ্রাসায় হয় বলৎকার হয়, না হয় বলৎকার করে, আর খাইলো মানুষের লিল্লা। তারা ভারত দখল করতে স্বপ্ন দেখে। তাহলে ভারত, তাদের পরিকল্পনা নাই, তাদের পরিকল্পনা নাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে লাগবে। ভারতেররা কেন আমাদের মা বোনকে, তো পাকিস্তানিরা করেছে তোর মা বোনকে। সেই জন্ম নিয়েছিস বলেই তো পাকিস্তানের দালালি করবে। তোদের মতো পাকিস্তানের দালাল, তোদের মতো পাকিস্তানের দালালের জন্য আজকে বাংলাদেশের এই পরিণতি। তো রংপুর তেল হেমন্ত হেমন্ত জি, বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা। বিশ্বাস শর্মা, জি, হেমন্ত বিশ্ব শর্মা মেরে ফেলতে চায়। এই যে পেয়ারা পাকিস্তানি, যে এই যে লাল টাইয়ালা, ঠিক আছে, এর এর বাপ পাকিস্তান, তার নাম হলো ভিগারিস্তান। তাদের সংসদে দাঁড়ায় বলছে আমি বাংলাদেশ বানাবো। এতে তো লজ্জা নাই, বেহায়া। এত বড় বেহায়া যে এদের মা, খালা, বোন, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আমার দেশের নাগরিক ভারতে গিয়ে কামলা দেয়, কামের বুয়া, তারপর লজ্জা করে না এই হারামজাদাদের, একটু লজ্জা করে না এদের। বুঝতে পারছেন? আর দেশে এসে কথা বলে কোনে কথা বলি, আমি যে দেশে নাই তুই কেমনে জানলি বে? তোর বাপ গোলাম আজম পালাইছিল, তোর সাইদি, তোর মায়ের ভাতার সাইদি পালাইছিল, ওই তোর চামারের দেশের মাহমুদুর রহমান পালাই চলে গেছিল তুরস্ক। তোর বাপ পিনাকি কোথায়? তোর দুলাভাই, তোর বোনের লাং, যারা এখন তোর বোনের লাং বানায় রাখছো, সেই ইলিয়াসে আমেরিকায় থাকে, তাদের আসতে বলবে। আমরা দেশে আছি না কই আছি তুই কেমনে জানলি বে? সব তো পালাবি, আবার লুঙ্গির নিচে পালাইছিলি তোরা, আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গি লিগে পালাইছিলি। ওয়াকার রে বেকার রেখে যাইতে বল, তারপরে ঘর থেকে পাড়ায় কিনা, তারপর তোরা থাকস কিনা সেটা দেখবো। ওয়াকার রে তো বোনের ভাতার বানাইছস, তোদের রক্ষা করতেছে, কান্দে নিয়ে ঘুরে। ওয়াকারে শুধু বেড়াকে যাইতে দে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের জন্য তোদের সেরা পাঠায় ফেলবে, লাইতে পাকিস্তান পাঠাই দিবে। অপেক্ষা কর, আমরা তো আসবো না, মানে আমার দেশ আমি আসবো না, আমার দেশে আমি থাকবো না, তোরা থাকবি, পেয়ারা পাকিস্তানে থাকবে, আমরা বসে বসে আঙুল চুষবো। যাওয়ার সময় উনিও কিন্তু চেহারা পাল্টে ফেলছেন, ওয়াকার। পাল্টাবেই তো, এবার আসল সুরতে চলে আসতেছে। শয়তান তার আসল সুরতে আসতেছে, পাকিস্তানি শয়তান তার আসল সুরতে আসতেছে। ওয়াকার যে আমিরে জামাত বলছিল, তখনই তো বোঝা গেছে দাল মেগুজ কালা হয়। কয়দিন পরে দেখবেন হাঁটুর নিচের প্যান্ট কাটা, ঠিক আছে, এরকম চাপদারি আর খাপড়া টুপি পরবো, এগুলো তো আমরা জানি। আরে গর্তে তোর মায়ের ভাতার গোলাম আজম বসেছিল, তোর মায়ের আরেক লাং সাইদি বসেছিল, পালাই গেছিল সব। তোর মায়ের আরেক ভাতার সামারের দেশের মাহমুদুর রহমান তুরস্কে পালাইছিল, তাদের কথা বলো। তোর বাপ পিনাকি আছে না, তোর মায়ের আরেক ভাতার
ওই যে মালওয়ান ভাতার পিনাকি পিনাকি পালায় থাকে কেন এটা বলা গে আমগরে খুঁজতেছস আমরা পালায় আছে কিনা তুই আইসা লাইবে আমগরে নিয়ে কিছু বলে দেখ না তুই টিকে থাকতে পারস কিনা আমরা তো আসবোই তোর মায়ের ভাতারদের কবরে কুতাতে পেশাব করাবো অপেক্ষা কর বুঝতে পারছস জামাতিরা আমরা আসবো কিনা গুপ্ত তো তোরাই ছিলি ছাত্রলীগের লুঙ্গির তলে আমরা ছিলাম তোরাই তো ছিলাম আওয়ামী লীগের লুঙ্গির তলে আবার যখন আওয়ামী লীগ আসবে তোরা তো আওয়ামী লীগের লুঙ্গির তলে পালাবি ওটাও আমরা জানি কিন্তু অত নালে আদেশ না এইবার ছাড়া হবে না এইবার জামাতি হেফাজতি চামড়া নাই পীর চামড়ালা পীর সবগুলোর আমরা চিনে রাখছি বাংলাদেশের মানুষ তাদের চিনে রাখছে আর তোর কথাই তো মনে হইতেছে তুই আর তুই তো পাকিস্তানের পয়দা আমারও তো মনে হয় তুই তো পাকিস্তানেরই পয়দা তোর জন্মই দিছে নিয়াজিরা সেই জন্য তো পাকিস্তানের পক্ষে দালালি করার পে ওর গল্প করস আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের বাজেটকে আমরা সাধারণত আয় ব্যয়ের হিসেবে দেখি, কিন্তু বাস্তবে বাজেট কেবল অর্থ মন্ত্রণালয়ের একটা আর্থিক দলিল নয়, এটা একটা রাষ্ট্রের রাজনৈতিক অগ্রাধিকার, অর্থনৈতিক দর্শন এবং সামাজিক চুক্তির প্রতিফলন। একটা সরকার তার নাগরিকদের জন্য কি করতে চায়, কোথায় বিনিয়োগ করতে চায়, কাদের পাশে দাঁড়াতে চায় এবং ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে কল্পনা করে, তার সবচেয়ে সুসংগঠিত প্রকাশ ঘটে বাজেটের মধ্য দিয়ে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সেই অর্থে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা বহন করছে। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এর মাধ্যমে সরকার একদিকে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের আশা দেখাতে চেয়েছে, অন্যদিকে সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে রাষ্ট্রের মানবিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু বাজেটের প্রকৃত মূল্যায়ন তার আকার দিয়ে হয় না। প্রশ্ন হলো, এই অঙ্কের ভেতরে কি দর্শন আছে, কি বাস্তবতা আছে এবং সবচেয়ে বড় কথা, বাস্তবায়নের সক্ষমতা কতটুকু আছে। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে একটা জটিল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতা অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন বাস্তবতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চাপ তৈরি করছে। এই বাস্তবতায় সরকার যে বাজেট দিয়েছে সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি। শিক্ষা খাতে 1,22,000 কোটির বেশি এবং স্বাস্থ্য খাতে প্রায় 70,000 কোটি টাকার বরাদ্দ নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা। বহু বছর ধরেই অর্থনীতিবিদরা বলে আসছেন বাংলাদেশ অবকাঠামোতে বিনিয়োগ করেছে, কিন্তু মানব সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সড়ক, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র দৃশ্যমান উন্নয়ন দেখায়, কিন্তু একটা দেশের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা নির্ভর করে তার মানুষের দক্ষতা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উপরে। নাগরিকরা এই সেবাগুলো পাচ্ছে কিনা তার উপরে। অতএব শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৃদ্ধি কাগজে কলমে স্বাগতযোগ্য, তবে এখানেও মূল প্রশ্ন বাস্তবায়ন। বরাদ্দ বাড়ানো সহজ, কার্যকর ব্যয় নিশ্চিত করা কঠিন। আমাদের অভিজ্ঞতা বলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় অংশই অনেক সময় ব্যয় করা যায় না অথবা কাঙ্ক্ষিত ফল দেয় না। হাসপাতাল হয় কিন্তু চিকিৎসক থাকে না, স্কুল হয় কিন্তু শিক্ষার মান বাড়ে না। তাই বাজেটের সাফল্য নির্ভর করবে অর্থ বরাদ্দের চেয়ে অর্থ ব্যবহারের দক্ষতার ওপর। কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে কৃষির সম্পর্ক এখনো অত্যন্ত গভীর। কৃষিকে কেবল উৎপাদনের খাত হিসেবে দেখলে ভুল হবে। এটা কর্মসংস্থান, খাদ্য সরবরাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতারও ভিত্তি। সুতরাং কৃষিতে বাড়তি বিনিয়োগ এবং কৃষি পণ্যে কর ছাড়ের সিদ্ধান্ত বাজারকে কিছুটা স্বস্তি দিতে পারে। চাল, ধান, আলু, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য ইতিবাচক বার্তা। বাংলাদেশে মূল্যস্ফীতির সবচেয়ে বড় অভিঘাত পড়ে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর। যাদের আয়ের বড় অংশ খাদ্য ব্যয়ে চলে যায়,
তাদের জন্য বাজারের সামান্য স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। বাজেট এখানে একটা রাজনৈতিক সংকেত দিয়েছে। সরকার অন্তত কাগজে কলমে ভোক্তার চাপ কমাতে চায়। তবে অর্থনীতির আরেকটা বাস্তবতা হলো রাজস্ব। রাষ্ট্র যদি ব্যয় বাড়াতে চায় তবে তাকে আরও আয় বাড়াতে হবে। আর এখানেই বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা। আমাদের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। অর্থাৎ রাষ্ট্র ব্যয় বাড়াতে চায় কিন্তু আয় বাড়ানোর সক্ষমতা সীমিত। এই বাজেটে প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন হলো এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত। বাংলাদেশের ইতিহাস বলছে প্রায় প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্য ও বাস্তব অর্জনের মধ্যে বড় ফারাক থাকে। কর প্রশাসনের দুর্বলতা, কর ফাঁকি, সীমিত করজাল এবং অনানুষ্ঠানিক অর্থনীতির ব্যাপকতা এই সমস্যাকে দীর্ঘস্থায়ী করেছে। ফলে রাজস্ব লক্ষ্য পূরণ না হলে উন্নয়ন ব্যয় কাটছাট করতে হয় এবং ঋণের উপর নির্ভরতা বাড়ে। বাজেট ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। শতাংশের হিসেবে এটি নিয়ন্ত্রিত মনে হলেও এর অর্থ হলো রাষ্ট্রকে বিপুল পরিমাণ ঋণ নিতে হবে। ঋণ সবসময় খারাপ নয়, কিন্তু ঋণের অর্থ যদি উৎপাদনশীল খাতে না যায় তবে তা ভবিষ্যতের বোঝা হয়ে দাঁড়ায়। এই বাজেটের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটা হলো সঞ্চয়পত্রে কর বৃদ্ধি। বাংলাদেশের সঞ্চয়পত্র কেবল একটা বিনিয়োগ মাধ্যম নয়, এটা বহু অবসরপ্রাপ্ত মানুষ, বিধবা নারী, মধ্যবিত্ত পরিবার এবং নির্দিষ্ট আয়ের মানুষের নিরাপত্তা বলয়। উৎসে কর 5% থেকে 10% উন্নীত হওয়ার অর্থ হলো তাদের হাতে কম টাকা পৌঁছবে। অর্থনীতির ভাষায় এটা রাজস্ব আহরণের একটা সিদ্ধান্ত, কিন্তু সমাজনীতির ভাষায় এটা মধ্যবিত্তের উপর অতিরিক্ত চাপ। গত কয়েক বছরে মূল্যস্ফীতি, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে মধ্যবিত্ত প্রতিদিনই এমনিতেই চাপে রয়েছে। ফলে বাজেটের এই অংশ নিয়ে প্রশ্ন থাকাই স্বাভাবিক। অন্যদিকে ফ্রিল্যান্সার, স্টার্টআপ উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কর সুবিধা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত চাকরির পাশাপাশি ডিজিটাল অর্থনীতি, দূরবর্তী কাজ, ফ্রিল্যান্সিং এবং ক্ষুদ্র উদ্যোক্তারা নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। তাদের জন্য কর স্বস্তি দেওয়া মানে ভবিষ্যতের অর্থনীতিকে উৎসাহ দেয়া। এখানে একটা বড় ইতিবাচক দিক হলো করনীতিকে কিছুটা পূর্বানুমানযোগ্য করবার চেষ্টা। বিনিয়োগকারীরা সাধারণত করের হার কত সেটির চেয়ে বেশি গুরুত্ব দেয় করনীতির স্থায়িত্বকে। অনিশ্চয়তা বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু। তাই নীতিগত ধারাবাহিকতা বিনিয়োগ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তবে বাজেটের আরেকটা প্রশ্নবিদ্ধ অংশ হলো কালো টাকা সাদা করবার সুযোগ। বাংলাদেশের ইতিহাসে প্রায় প্রতিটি সরকার কোনো না কোনো সময় এই পথ বেছে নিয়েছে। যুক্তি দেওয়া হয় এতে অর্থনীতি সচল হবে এবং বিনিয়োগ বাড়বে, কিন্তু বাস্তবতা হলো এটি সৎ করদাতাদের জন্য ভুল বার্তা তৈরি করে। যারা নিয়ম মেনে কর দেয় তাদের কাছে এটি ন্যায় বিচারের প্রশ্ন হয়ে দাঁড়ায়। একটা রাষ্ট্র যখন আইন মেনে চলা নাগরিক ও আইন ভঙ্গকারী নাগরিককে প্রায় একই সুবিধা দেয় তখন করনৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বিনিয়োগের জন্য আস্থা প্রয়োজন, কিন্তু সেই আস্থার অন্যতম ভিত্তি হলো ন্যায়সঙ্গত নীতি। সবশেষে এই বাজেটকে শুধুমাত্র একটা অর্থনৈতিক দলিল হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটা রাজনৈতিক বাজেটও, কারণ সরকার একদিকে সামাজিক সুরক্ষা বাড়িয়েছে, অন্যদিকে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বার্তা দিয়েছে। একদিকে ভোক্তাকে স্বস্তি দিতে চেয়েছে, অন্যদিকে বিনিয়োগকারীকে আশ্বস্ত করবার চেষ্টা করেছে। একদিকে কৃষককে গুরুত্ব দিয়েছে, অন্যদিকে প্রযুক্তি ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় সমস্যা হলো কখনো অঙ্ক ছিল না, সমস্যা ছিল বাস্তবায়ন। আমরা বহু উচ্চাভিলাষী বাজেট দেখেছি, অনেক বড় প্রতিশ্রুতিও শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, তার জীবন কি বদলেছে?
যদি শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ শ্রেণীকক্ষে পৌঁছয়, যদি স্বাস্থ্য খাতের অর্থ হসপিটালের বেডে পৌঁছায়, যদি কৃষকের কাছে সহায়তা পৌঁছায়, যদি বিনিয়োগের ঘোষণাগুলো কারখানার ধোঁয়ায় রূপ নেয়, যদি সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি মানুষের জীবনে নিরাপত্তা আনে, তবেই এই বাজেট সফল হবে। রাষ্ট্রের ইতিহাসে বাজেট কেবল সংখ্যার খেলা নয়, এটা বিশ্বাসের দলিল। সরকার নাগরিককে একটা প্রতিশ্রুতি দেয়, আর নাগরিক সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। 2026-27 অর্থ বছরের বাজেটও সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। অঙ্ক বড় হয়েছে, প্রত্যাশাও বড় হয়েছে। এখন দেখবার বিষয় বাস্তবতা সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারে কিনা। কারণ শেষ পর্যন্ত বাজেটের সাফল্য সংসদের করতালিতে নয়, বাজারের দামে, হাসপাতালের সেবায়, শ্রেণীকক্ষের মানে এবং মানুষের মুখের হাসিতে মাপা হয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।